হ্যালো, গুড ইভিনিং। কি অবস্থা সবার? ভালো আছেন আপনারা? শুনতে পাচ্ছেন? আমার একটু পানি দিও। ওকে, থ্যাংক ইউ। যারা যুক্ত হয়েছেন অনুগ্রহ করে একটু আইডি প্রোভাইড করেন। ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে 2-3-4 মিনিটের মধ্যে আমরা শুরু করে দিব। একটু সময় লেগে যাবে। আপনারা অনেকে যুক্ত হয়েছেন, অনেকের এখনো যুক্ত হওয়া বাকি। গুড ইভিনিং ইতি। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি। এখন কিন্তু 7 নম্বর লেকচার, আর পরবর্তীতে এই সময় কিন্তু আবার P75 আপনি রিয়েলমি C3 আপনি কিন্তু ক্লাস করতে পারবেন না। আপনি P755 কি লিখেছেন আমি আপনার আইডি দেখতে পাচ্ছি না, আর আইডি ছাড়া কিন্তু কোনোভাবে ক্লাস করা সম্ভবপর না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আইডি ছাড়া মূলত কোনো ক্লাসই করা সম্ভব, মানে কোনোভাবেই সম্ভব না। এরপরেও যেটা হয় যে অনেক সময় কিছু ক্লাসে ওইভাবে ফিল্টারিং করা সম্ভব হয় না, অনেকগুলো ব্যাপার থাকে। কিন্তু আপনারা কি করেন যে একটু ফিল্টারিং করা হলে তখন আইডি প্রোভাইড করে, আপনারা প্রত্যেকটা ক্লাসেই আইডি দেবেন। হ্যাঁ, ক্লাসের রুটিন তো দেয়া হবে। ক্লাসের রুটিন কি গ্রুপে দেয়া হয়নি? আপনারা যারা যুক্ত হয়েছেন, তিনটা তথ্য থাকতে হবে। প্রথমত হচ্ছে আপনার নাম, আপনার ব্রাঞ্চ নেম এবং আপনার অনলাইন আইডি। এই তিনটা তথ্য না থাকলে কিন্তু ক্লাস করতে পারবেন না। অনুগ্রহ করে একটু প্রোভাইড করেন। আচ্ছা, আছে কোনটা? কিছু। হ্যাঁ, ঠিক আছে। এই তো ক্লাস শুরু করেছি আর কি। আচ্ছা, এক সপ্তাহের একটা রুটিন দেওয়ার কথা বলবো, সমস্যা নেই। এক সপ্তাহের রুটিন আপনারা পেয়ে যাবেন এখন থেকে। আমি কথা বলছি, কথা বলে রনি ভাইয়ের সাথে কথা বলে এটা করে দিচ্ছি, সমস্যা নেই। যারা যুক্ত হয়েছেন একটা আইডি প্রোভাইড করতে হবে সুন্দরভাবে। সব ক্লাসই পাবেন, বিজ্ঞান আর বাংলা ক্লাস পেয়েছেন, সব সব ক্লাসই পাবেন। এখন তো অফলাইনে শুরু হয়ে গেছে, সো সমস্যা হবে না, আশা করি পাবেন। আচ্ছা, এই যে আশফিয়া, আপনি আপনি আপনার ডিভাইস নেমটা পরিবর্তন কেন করেন না? আপনি রেগুলারই এভাবে যুক্ত হন, গ্যালাক্সি ট্যাব শো করছে। আপনি আপনার পার্টিসিপেন্ট লিস্টে গিয়ে এটা একটু রিনেম করে ফেলেন, রিনেম করার অপশনটা চালু করা আছে। আচ্ছা, বাংলা সাহিত্য ক্লাস খুব দ্রুত হয়ে যাবে, দ্রুতই পাবেন। ডিভাইস নেমটা একটু চেঞ্জ করেন, এখানে আপনারা চাইলেই রিনেম করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই শেষ হবে, কেন শেষ হবে না? অক্টোবরের মধ্যে শেষ হবে। হয়তো দেখা যাচ্ছে কিছুদিন পর ক্লাসগুলো আরো বেশি সুইফট হবে, মানে আপনার কি বলে পরপর নেওয়া হবে, এমনটা হতে পারে। এখন মানে যেভাবে যাচ্ছে হয়তো গতিটা আরেকটু বেড়ে যাবে, এত শেষ হবে এটা মোটামুটি শিওর থাকে। আর এছাড়াও আপনারা একটু আপনাদের ব্রাঞ্চে, যে যে ব্রাঞ্চে ভর্তি আছেন, একটু ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করবেন, ব্রাঞ্চগুলোতে একটু বলবেন এই ব্যাপারগুলোতে, ক্লাসগুলো যেন আরো বেশি দেওয়া হয়। আমরা আর 1 মিনিট সময় নেব, 1 মিনিটের মধ্যে শুরু করে দিব। আচ্ছা, আমি যে বিষয়টা বলছি যে আজকে যেমন, আচ্ছা আপনি পার্টিসিপেন্ট লিস্টে গিয়ে রিনেম করতে পারবেন, আপনার ডিভাইস নেমটা রিনেম করলেই হয়ে যাবে। বা যখন যুক্ত হন, ক্লাসে যুক্ত হওয়ার সময় আপনার ডিভাইস নেমের ওখানে আপনার নাম, ব্রাঞ্চ নেম এবং আইডি, এই তিনটা তথ্য দিতে হবে। আপনি এখন লিখলেন এখানে চ্যাট বক্সে, বাট আমি যখন ফিল্টার করবো তখন কিন্তু আপনার ওইটা আমার মনে থাকবে না, তখন আপনিও ক্লাসের সাথে সাথে রিমুভ হয়ে যাবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আজকে 7 নম্বর লেকচার, তো পরবর্তীতে আবার সন্ধ্যার সময় কিন্তু 1 নম্বর লেকচার শুরু হবে। সো এই ক্লাসগুলো এরকম একটা সাইক্লিক আকারে চলতেই থাকে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণে, আপনারা সবগুলো ক্লাসই পাবেন। জানতেন শো করতে হয়। আপনার ডোমেইন কেন আপনার? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা যারা অনলাইনে আছি তাদের শেষ হবে না, কে বলেছে আপনাকে? অফলাইনে ক্লাস তো মাত্র শুরু হলো, আর আপনারা আগে থেকে ক্লাস করতেছেন। নেগেটিভিটি কখনো ছড়াবেন না। আপনি খুব নাবোধক একটা লাইন লিখেছেন, এরকম কিছু লিখবেন না। সবসময় পজিটিভ একটা ভাইব নিয়ে থাকবেন। সবকিছুই শেষ হবে। আমরা, এটা শুধু আপনার চিন্তা না, এটা আমাদেরও চিন্তা, তাই না? হ্যাঁ, আপনি দিয়েছেন দেখতে পাচ্ছি, কিন্তু আবার প্রথম দিকে আবার ওই ডিভাইস নেমটাই আছে, শুধু আপনার নামটা লিখবেন। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। আর ধন্যবাদ সবাইকে। যাদের আইডি পাচ্ছি না তাদের কিন্তু তাদেরকে রিমুভ করে দেওয়া হবে।
ধন্যবাদ সবাইকে, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। এটা আরেকটা আরেকটা আছে একই নামই দুইটা যে 100টাও থাকতে পারে আপনার কন্টেন্ট আছে। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমরা গত ক্লাসে কথা বলেছিলাম মডার্ন পিরিয়ড নিয়ে। সো এদের উপর কিছু প্রশ্ন আমরা পিডিএফ গুলো solve কালকে করি। পেয়ে যাবেন, পিডিএফ গুলো কালকে পেয়ে যাবেন, কালকের মধ্যে পেয়ে যাবেন। প্রথমে এক্সাম দিবেন, কিছু প্রশ্ন সলভ করবেন আপনারা। লিটারেচার এক্সাম মডার্ন পিরিয়ড থেকে কয়েকটি প্রশ্ন সলভ করছি। যে বিষয় রয়েছে কয়েকটি প্রশ্ন আপনারা আনসার করেন। প্রশ্নগুলো আনসার করেন। 100টা প্রশ্ন 1 নাম্বার ক্লাসে দিব। গত ক্লাসে এগুলো পড়িয়েছিলাম। হ্যাঁ, লিটারেচারের ক্লাস হবে। আচ্ছা, আনসার দিচ্ছি দেখেন। আমাদের সব বিয়ে করেছে 42 ইয়ার্সে। আর যে বিষয় যেই সাহিত্যকর্মের জন্য আপনার অস্কার পেয়েছিল বা একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছিল, এটা হচ্ছে প্যাগমিলিয়ন। প্যাগমিলিয়নের জন্য তিনি একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন। হুইচ অফ দ্য ফলোইং প্লেস অফ বার্নার্ড শো অ্যাটাকস ডারউইনিজম ব্যাক টু মেথিউজেলা?
ডারউইনিজমটা তিনি অ্যাটাক করেছেন। ডারউইনিজম এর বিষয়টা আপনারা জানেন যে ডারউইন কত সালে অরিজিন অফ স্পিসিসটা লিখেছে বলেন। এটাকে অ্যাটাক করে তিনি লিখেছেন ব্যাক টু মেথিউসেলা বা ভিক্টোরিয়ান পিরিয়ডের। একটু চ্যাট বক্সে লিখেন তো কখন ডারউইন অরিজিন অফ স্পিসিসটা লিখেছিল। লিখেছিল 1859 লিখেছিল ডারউইন এটা। আচ্ছা, খেয়াল রাখবেন। she is inspired by diabolically inspired, who is the lady, এটা হচ্ছে সেন্ট জনের কথা বলা হয়েছে। আপনারা জানেন আর ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজেডি হয়েছে উইদাউট হিরো, কোনো হিরো ছিল না এখানে। সো হু ওয়াজ অ্যাওয়ার্ডেড বোথ আ নোবেল প্রাইজ এন্ড একাডেমি অ্যাওয়ার্ড? জিবি শো। জিবি শো ড্রামা, কোন ড্রামাটাকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? প্যাগমিলিয়নকে। তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, আপনারা সেই বিষয়টা জানেন। অ্যান্ডোক্লিস এন্ড দ্য লায়ন, সেই সাহিত্যকর্মটা পড়েছেন। ডক্টরস ডিলেমা, সেইন্ট বলতে সেন্ট জনকে বোঝানো হয়েছে। সো 10-এ 10 পেয়েছেন কারা, একটু আমাকে জানান। 10 কারা 10 পেয়েছে? 10 আউট অফ 10 কারা পেয়েছেন? গত ক্লাসে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম অনেকে পেয়েছেন। আচ্ছা, কে কত পেয়েছেন স্কোর জানাবেন। রোজিনা আক্তার পেয়েছেন, মেহেদি হাসান পেয়েছেন। স্কোরটা জানাবেন, কে কত পেয়েছেন সেই স্কোরটা জানাবেন। পেয়েছেন, ভেরি গুড। গত ক্লাসে আমরা যা পড়িয়েছিলাম তার মধ্যে একজন লেখক হচ্ছে ডাব্লিউ.বি. ইয়াটস। বলুন তো ডাব্লিউ.বি. ইয়াটস কখন সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে? এটা একটু জানাবেন। ডাব্লিউ.বি. ইয়াটস কখন সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে? ডাব্লিউ.বি. ইয়াটস সাহিত্যে কখন নোবেল পুরস্কার পেয়েছে? 1923-তে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন ডাব্লিউ.বি. ইয়াটস। এখন আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে যে ইউলিসিস উপন্যাসটা কে লিখেছেন? ইউলিসিস উপন্যাসটা কে লিখেছেন? আমাদের ইউলিসিস উপন্যাসটা কে লিখেছেন সেটা আমাকে জানাবেন। ইউলিসিস উপন্যাসের ব্যাপারটা ওকে, জেমস জয়েস লিখেছেন। স্ট্রিম অফ কনসাসনেস, এই কনসেপ্টটা কার? স্ট্রিম অফ কনসাসনেস এই কনসেপ্টটা কার মূলত, সেটা নিয়ে কথা বলবেন। স্ট্রিম অফ কনসাসনেস এটা কার? এই কনসেপ্টটা হচ্ছে জেমস জয়েসই মূলত ব্যবহার করেছেন ঠিকভাবে, ভার্জিনিয়া উলফ ব্যবহার করেছেন। এখন আমরা আমেরিকান কিছু রাইটারদেরকে পড়াবো। ব্রিটিশ রাইটার অনেকে বাকি আছে, ব্রিটিশ রাইটার আছে, ব্রিটিশ রাইটারও আপনারা পড়বেন। তো আমি দু একজন ব্রিটিশ রাইটার পড়াবো, তারপরে আমেরিকান রাইটারে চলে যাব। চলেন হেনরি কিপসনের আজকে শুরু করব। হেনরি কিপসনের একটা সাহিত্যকর্ম দিয়ে শুরু করব, ড্রামা দিয়ে শুরু করব। মাঝে মাঝে তাকে ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা বলা হয়ে থাকে। যদি এই বছর প্রশ্নটা আসছে কিনা জানি না, আপনাদের এই প্রশ্নটা আসবে। হেনরিক ইপসন নরওয়েজিয়ান প্লে রাইট একজন। হেনরিক ইপসন নরওয়েজিয়ান প্লে রাইট। সো এটা একটু লিখেন, আপনারা নামটা লিখেন হেনরিক ইপসন। নরওয়েজিয়ান প্লে রাইট। তিনি ছিলেন নরওয়েজিয়ান প্লে রাইট। ফাদার অফ মডার্ন ড্রামা বলা হয়। তার প্রথম উপন্যাস হচ্ছে ক্যাটিলিনা, এটা ট্র্যাজেডি ক্যাটিলিনা। হেনরি কিপসন একটা সাহিত্যকর্ম পড়বেন আপনি হেনরি কিপসনের, সেটা হচ্ছে আর ডলস হাউস। তো আপনি হেনরিকে এইচ আছে ডলস হাউস। ক্যাটিলিন হয়তো পরীক্ষা আসবে কিনা জানি না, বাট যেটা আসবে সেটা হচ্ছে আর ডলস হাউস। আমরা গত ক্লাসে পড়েছি ফাদার অফ ইংলিশ ড্রামা বলা হয় জিবি শকে। যদি অপশনে জিবি শ না থাকে, ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা দিবেন হেনরি কিপসনকে। ওনার খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের নাম হচ্ছে আর ডলস হাউস। তো হেনরিক হাউস থেকে মিলিয়ে পড়বেন আর ডলস হাউস পড়বেন, আর ডলস হাউস।
আপনারা এটুকু মিলিয়ে পড়বেন। এটার একটা চরিত্র রয়েছে, চরিত্রটার নাম হচ্ছে নোরা। নোরাটা লিখেন, নোরা চরিত্রটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হেনরিক ইবসেন যেটা হবে সেটা হচ্ছে যে আ ডলস হাউস, একটা চরিত্র আছে, চরিত্রটা রয়েছে নোরা। নোরা চরিত্রটি রয়েছে। ওকে, আর ডলস হাউস হেনরিক ইবসনের। যেটুকু হয়েছে, ডলস হাউস বলতে বোঝানো হচ্ছে আপনার পুতুলের ঘর। একটা রমণীকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়। আপনি জানেন যে একটা মেয়ে একসময় বাবার কথা, মায়ের কথা, ছোট ভাইয়ের কথা শুনতে হয়, বিয়ের পরে স্বামীর কথা শুনতে হয়, তাদের কখনো কোনো মুক্তি নেই, তাদের কোনো আসলে ছাড় নেই, এই বিষয়টা থাকে। সে কি বলছেন ওরা, আই নো আই উড নেভার ড্রিম অফ ডুইং এনিথিং ইউ ডিডন্ট ওয়ান্ট মি টু। I would never dream of doing anything you didn't want me to. আমি এমন কিছুই আসলে করছি না, করিনি যেটা তুমি চাওনি। অর্থাৎ স্বামীর কথাটাই সে শুধু শুনেছে। You have never loved me, you have only found it pleasant to be in love with me. অনেকগুলো সংসার এভাবেই চলছে, সেখানে ভালোবাসাটা নেই, বাট আছেটা কি? ভালোবাসাটা ছাড়া সেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার সংসার, দায়িত্ব পালন। ভালোবাসাহীন সংসারের সংখ্যাই হয়তো আমাদের সমাজে অনেক বেশি বর্তমানে। সো এই প্রতিচ্ছবিটা তুলে ধরেছে বেগম রোকেয়ার মতো অনেকটা, যে স্বামী হয়তো ভালোবাসে নাই কিন্তু থাকতে পছন্দ করে একসাথে, বিষয়টা এরকম। I have been your doll wife here just as at home I was papa's doll child. তোমার এখানে আমি ডল ওয়াইফ যেমনটা আমি ছিলাম বাবার বাড়িতে। স্বামীকে বাঁচাতে গিয়ে, উপকার করতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়, বিপদে পড়ে, কিন্তু একদিন স্বামী তাকে ছেড়ে চলে যায়, তার বিপদে তার পাশে থাকে না, তখন সে তার স্বামীকে ছেড়ে চলে যায়। ডায়লগটা ছিল এরকম, দ্য মোমেন্ট শি লিভস হার হোম ইজ দ্য মোমেন্ট হার লাইফ বিগিনস। সে যখন তার বাড়ি ছেড়ে দেয়, স্বামীর ঘর ছেড়ে আসে, তখনই তার জীবনটা শুরু হয়। আমাদের সমাজে এই ধরনের ঘটনাগুলো অ্যাভেলেবেল আছে। সো একটা জিনিস মনে রাখতে হবে, নরওয়েজিয়ান প্লে রাইট হেনরিক ইবসন, হেনরিক ইবসনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাটকের নাম হচ্ছে ডলস হাউস। এটা বাংলা সাহিত্যে আপনি বেগম রোকেয়ার সাথে কিছুটা মিল দিতে পারি, এইটুকু। সো মনে থাকবে কিনা আমি জানি না। লেকচার 7 চলতেছে, লেকচার 1 হবে পরবর্তীতে। হ্যাঁ, এখন আজকে লেকচার 7 হবে। এখন কথা বলতে চাই কাকে নিয়ে, আরেকজন লেখককে নিয়ে একটু কথা বলি, ডিএইচ লরেন্সকে নিয়ে কথা বলি। ডিএইচ লরেন্স, আপনারা অনেক বেশি রাইটার পড়বেন। আমরা হচ্ছে যে 7টা 15 থেকে লিটারারি ট্রামস পড়বো। 7টা 15 থেকে ক্লাসের শেষ অংশে লিটারারি ট্রামস গুলো আমরা পড়বো, ঠিক আছে? কথা বলছি এখন ডিএইচ লরেন্স নিয়ে কথা বলছি। ডিএইচ লরেন্স আপনারা মরণে স্মরণ করিয়ে দিবেন, লেডি চ্যাটার্জি লাভার, এটা অনেক ফেমাস, লিনা বলেছেন, ভেরি গুড। ডিএইচ লরেন্স হচ্ছে মডার্ন নোবেলিস্ট এবং ব্রিটিশ নোবেলিস্ট। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ডিএইচ লরেন্স কি ভিক্টোরিয়ান নাকি মডার্ন নাকি অন্য কোনো সময়ের? তাহলে এটুকু লিখেন, ডিএইচ লরেন্স হচ্ছে মডার্ন। মডার্ন নোবেলিস্ট লিখেন, ডিএইচ লরেন্স মডার্ন নোবেলিস্ট। সানস এন্ড লাভার্স হচ্ছে ওনার খুব গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, সানস এন্ড লাভার্স, ডিএইচ লরেন্সের সানস এন্ড লাভার্স। এটা অনেকটা অটোবায়োগ্রাফিক্যাল, ঠিক আছে? সানস এন্ড লাভার্স অনেকটা অটোবায়োগ্রাফি। He was a novelist and a painter in English literature. তিনি ছিলেন একজন নোবেলিস্ট এবং পেইন্টার ছিলেন ইংলিশ লিটারেচারে। লিস্ট দেওয়া আছে কতজন রাইটারকে পড়বেন, সিলেবাস এন্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস শীট দেওয়া আছে। যখন একটা আমরা লেকচারটা নিব, বাকিটা তখন আমি বলে দিব আর কি, ঠিক আছে? He was a novelist and a painter in English literature, তাকে বলে। উইলিয়াম ব্ল্যাকক ছিলেন একজন কবি এবং পেইন্টার ছিলেন। পল মোরেল
প্রধান চরিত্র থাকে, এই চরিত্রগুলো একটু খেয়াল রাখবেন। পলের চরিত্রটা ইম্পর্টেন্ট, গার্টুড মোরেল, উইলিয়াম মোরেল, কঠিন করে হয়তো চলে আসে। বিভিন্ন ভাবে এই নামগুলো থেকে প্রশ্ন আসে, আপনারা জানেন। আমরা সানস এন্ড লাভার্স নিয়ে যদি কথা বলি, সেখানে আপনি দেখতে পাবেন সানস এন্ড লাভারের কাহিনীটা বলবো। ওনার প্রথম উপন্যাসের নাম হচ্ছে হোয়াইট পিকক। হোয়াইট পিকক, সানস এন্ড লাভার্স, রেইনবো, উইমেন ইন লাভ, লেডি চ্যাটার্লিস লাভার আর মডার্ন লাভার। লেখকের নাম হচ্ছে ডিএস লরেন্স। লরেন্স কথাটার সাথে লাভ কথাটার একটা মিল রয়েছে, সো আপনি ওইভাবে কিন্তু মিলিয়ে পড়তে পারেন। হোয়াইট পিকক, সানস এন্ড লাভার্স, রেইনবো, উইমেন ইন লাভ, লেডি চ্যাটার্লিস লাভার আর মডার্ন লাভার, এগুলো এভাবে আপনারা মিলিয়ে পড়বেন। পোস্ট মডার্ন পিরিয়ড থেকে কোন কোন রাইটার পড়বো? আমি যে রাইটারের লিস্ট দিয়েছি, প্রথমে এই 30 জন পড়বেন, তারপর র্যান্ডমলি আপনি যা পড়তে পারেন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন জায়গায় আসে, সেগুলোকে আপনি আপনার মতো করে গুরুত্ব দিবেন। ঠিক আছে, তো এইটুকু লিখেন। হোয়াইট পিকক হচ্ছে ফার্স্ট নোবেল। হোয়াইট পিকক ফার্স্ট নোবেল। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবেন, গ্রুপে পেয়ে যাবেন। যারা লিস্ট পাননি, 1 নম্বর লেকচারে বিসিএস সিলেবাস এন্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস যে শীটটা দিব, এর মধ্যে লেখকের লিস্ট গুলো রয়েছে। ঠিক আছে, ওনার প্রথম উপন্যাসের নাম হচ্ছে হোয়াইট পিকক। বিসিএস পরীক্ষায় কঠিন ভাবে প্রশ্ন হতে পারে যে সানস এন্ড লাভার্স এর লেখক নিচের কোন উপন্যাসটি লিখেছে, ডিএস লরেন্সের কথা হয়তো আসবে না, ওইভাবে কিন্তু প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে, হোয়াইট পিকক, সানস এন্ড লাভার্স, রেইনবো, উইমেন ইন লাভ, লেডি চ্যাটার্লিস লাভার, এটুকু আপনারা একটু খেয়াল রাখবেন। তো উনার লেডি চ্যাটার্লিস লাভার যেটা আছে, সেটুকুতে দেখবেন ম্যাডাম যে কাজটুকু করে, ওনার হাজবেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট, তিনি ফার্মের ম্যানেজারের সাথে প্রেমে পড়ে যায়। তো ফার্মের যে ম্যানেজার আছে তার সাথে প্রেমে পড়ে তিনি একসময় তার কাছে চলে যেতে চায়, যেখানে দেহ দিয়েছি সেখানে মন দিয়েছি, সেখানে দেহ দিতে চায়। এই কনসেপ্ট গুলো সবসময়ের জন্য সত্য না। কাউকে পছন্দ হবে বলেই তার সাথে চলে যেতে পারেন, বিষয়টা তো এরকম নয়। ঐশ্বরিয়া রায়কে ভালো লাগে, এই জন্য ঐশ্বরিয়া রায় বাসায় আসলে তাকে জড়াই ধরবেন, হ্যাঁ, তার জন্য একেবারে সব, এটা হতে পারে না। তো এই কনসেপ্টের কারণে ওনার সাহিত্যকর্ম অনেকদিন আসলে ছিল, নিষিদ্ধ ছিল। এই উপন্যাসটা যখন পড়তে বসি ভাবলাম যে এইসব উল্টাপাল্টা কথা আমি পড়তে পারবো না, মুভিটা দেখে শেষ করি। মুভিটাও পরে দেখলাম যে টেনে টেনে আমাকে দেখতে হবে, কারণ আমাদের মতো ভালো মানুষ যারা, ছোটবেলায় এই ধরনের উপন্যাস পড়া ঠিক না, আপনাদের মতো বড় হয়ে পড়া উচিত ছিল। লরেন্সের মধ্যে ল কথা থেকে লাভ মনে রাখলে সানস এন্ড লাভার্স, উইমেন ইন লাভ, লেডি চ্যাটার্লিস লাভার, মডার্ন লাভার মনে থাকবে। লাভাররা পছন্দ করে, হোয়াইট পিকক পছন্দ করে, রেইনবো পছন্দ করে, তাহলে এগুলো হচ্ছে ওনার সাহিত্যকর্ম। প্রথম উপন্যাসের নাম কি বলেন? ডিএস লরেন্সের প্রথম উপন্যাসের নাম কি সেটা একটু জানান। ডিএস লরেন্সের প্রথম উপন্যাসের নাম কি? হোয়াইট পিকক। সানস এন্ড লাভার্স নিয়ে যদি কথা বলি, মিসেস মোরাল গিভ বার্থ 4 চিলড্রেন, উইলিয়াম, এনি, পল এন্ড আর্থার। 4টা সন্তান গিভ বার্থ, জন্ম দিল। পল হচ্ছে ছোট ছেলে অলমোস্ট। পল হ্যাজ ফলেন ইন লাভ উইথ এ গার্ল বাই দ্য নেম অফ মিরিয়াম। সে একটা মেয়ের প্রেমে পড়ে, কিন্তু তার মা কোনো মেয়ের প্রেমে পড়তে দেয় না। তারপরে সে আবার প্রেমে পড়েছে ক্লারার প্রেমে পড়ে। তো অনেকের প্রেমে পড়ে, অনেকের স্বামীর চর থাপ্পড়ও কিন্তু সে খায়। দুজনকেও ভালোবাসলে আসলে মিরিয়ামের সাথে যেটা হয়, মিরিয়াম একটু ধার্মিক টাইপের থাকে, একটু পরে কাছাকাছি যাইতে চায়, কিন্তু আরেকজন আছে অভিজ্ঞতা সম্পন্ন বিবাহিত, সে আবার খুব দ্রুত কাছে চলে যায়। পরে তার স্বামী এসে সেই রকম একটা পাঞ্চ দেয়। তো এই ছেলে যাকেই পছন্দ করে, তার মা কোনো মেয়ের সাথে মিশতে দেয় না। অ্যাট লাস্ট হি হ্যাজ বিন লেফট বাই বথ। পরবর্তীতে দুজনকে এসে হারালো। পল কামস টু নো দ্য হরিবল নিউজ অ্যাবাউট হিজ মাদার সিরিয়াস ক্যান্সার। পল জানতে পারলো তার মায়ের সিরিয়াস ক্যান্সার হয়েছে। তখন সে যাই কাজটুকু করে, তার মাকে সে নাম্বার অফ মরফিয়া ট্যাবলেট দেয়, যেন তার মা মৃত্যু কষ্ট থেকে মুক্তি পায় এবং চলে যায়। যারা গুজারিশ মুভি দেখেছেন, ঋত্বিক দেখবেন একটা সময় মৃত্যু চায়, আদালতে মামলা করে যে আমি মরতে চাই,
তো ঐশ্বরিয়া কি করে তাকে হাই ডোজ অফ মরফিন দিয়ে পরে তাকে তার মৃত্যুটা সহজ করে দেয় এবং বলে আমি তোমাকে মুক্ত করার জন্য আমার শাস্তি হলে হবে। তো ওইটা চেয়েছিল লিগ্যালাইজ করতে, কেউ ইচ্ছাকৃতভাবে মরতে চায় এরকম। Through reading this novel, we see the existence of autobiographical elements. তো এটাতে অনেকটা রয়েছে আপনার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস কিন্তু রয়েছে। তো প্রশ্নগুলো যেভাবে আসবে, which is ডেভিড হার্বার্ট লরেন্স ফার্স্ট নোবেল, এটা হচ্ছে আপনারা আনসার করবেন 1 লিখে প্রশ্নটা কি। মার্সি কিলিং বলতে পারেন আপনাদের মতো করে। আমি যা পড়াচ্ছি প্রথমে তা পড়বেন। আমি পড়ানোর পরে আমার বা পড়ানোর বাহিরে যদি কিছু পড়তে চান সেগুলো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি একটু বাড়িয়ে পড়বেন। 700 এমসিকিউ দিয়েছি, পড়েন। প্রথম ক্লাসে সাহিত্যের সাজেশনটা দিব, সেটাও পড়েন। আজানের বিরতিটা কখন দিব আপনারা বলবেন, ঠিক আছে? আরেকটা প্রশ্ন পড়াই, আমরা আরেকটা প্রশ্ন কথা বলি। যাদের কাছে ওরাকলের শিটগুলো নেই, আমার পিডিএফ এর লেকচার শিটগুলো নেই, আপনারা একটু লিখে লিখে পড়েন, পরে গ্রুপ থেকে কালেক্ট করে দিবেন আর কি, ঠিক আছে? না, গ্রুপে দেই নেই, এটা আপনাকে ইয়েতে পাঠাই দিব, ইমেইলে পাঠাবো। একটু পরে দিব একটা। ইএম ফস্টার, ইএম ফস্টার একজন বিখ্যাত ঔপন্যাসিক, তার বিখ্যাত উপন্যাস আ প্যাসেজ টু ইন্ডিয়া, আ প্যাসেজ টু ইন্ডিয়া। ইএম ফস্টার খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক একজন, ওনার থেকে প্রশ্ন আসবে। আমি যা পড়াচ্ছি এগুলো পড়লে আপনার পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? যিনি নতুন জয়েন করেছেন আপনি গ্রুপে খেয়াল রাখবেন, পেয়ে যাবেন, কালকে গ্রুপে দেখবেন আর কি। ওকে, ইএম ফস্টার আ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেন, আ প্যাসেজ টু ইন্ডিয়া। এটা ইতিপূর্বে বিসিএস পরীক্ষায় এসেছে এবং পরেও কিন্তু আসবে। আ প্যাসেজ টু ইন্ডিয়া, লেখক হচ্ছে ইএম ফস্টার, আ প্যাসেজ টু ইন্ডিয়া। এখানে প্যাসেজ বলতে জার্নি বুঝিয়েছি, ইন্ডিয়ায় ভ্রমণ। তাছাড়া আর ওনার অনেকে আছে। এই বছরও কিন্তু প্রশ্ন আসছে, অ্যাডেলা কুইস্টের রিলেটেড কিন্তু প্রশ্ন আসে। তাহলে অ্যাডেলা কুইস্ট লিখেন, এটা অ্যাডেলা কুইস্ট চরিত্রটা। না, কোনো মেসেঞ্জার গ্রুপ নেই। অ্যাডেলা কুইস্ট, অ্যাডেলা কুইস্ট হচ্ছে আ ইয়াং ওম্যান হু গোজ টু ইন্ডিয়া টু মেরি রনি, রনিকে বিয়ে করতে যায়। She announces that she is eager to see the real India, real ইন্ডিয়াটাকে দেখতে চায়। A trip to the Marabar caves proved disastrous. Thinking that she has been the victim of an attempt to attack, actually it was hallucination. So Adela Quisted যেটা ভাবে, ডক্টর আজিজ যেটা করে সেটা হচ্ছে, ডক্টর আজিজ যে কাজটুকু করে, তাদেরকে মারাবার কেভ দেখানোর জন্য নিয়ে যায়। তো সেখানে গিয়ে দেখে যে অবস্থাটা খুব একটা ভালো না, অর্থাৎ মারাবার কেভের গুহার মধ্যে মনে হয় যেন ডক্টর আজিজ তাকে তাড়া করছে এবং তিনি কাপড় চোপড় তার ছিঁড়ে যায়, তিনি রক্তাক্ত হয়ে যান, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। এসে তিনি তার ব্রিটিশ পিপলদেরকে বললেন যে আমার সাথে খারাপ কিছু হয়েছে। এই ধরনের ঘটনা ঘটতে থাকে। কিন্তু ডক্টর আজিজ মুসলিম ছিলেন। মুসলমান এবং হিন্দুদের মধ্যে বড় একটা সমস্যা ছিল সেই সময়, একে অপরকে দেখতে পারত না, তারা কেউ কাছাকাছিও কিন্তু যাইতো না। কিন্তু যখন ব্রিটিশ বিরোধী হলো তখন হিন্দু মুসলিম এক হয়ে গেল। লগান মুভিটা যারা দেখেছেন, লাস্ট সিনটা অনেকটা এইরকম।
ওকে, সো এই ডক্টর আজিজ চরিত্রটা গুরুত্বপূর্ণ অ্যাডেলা থেকে, কিন্তু পরীক্ষায় কেন অ্যাডেলা আসলো আমি সেটা জানি না। তাহলে আপনারা লিখেন ডক্টর আজিজ কথাটা লিখেন। হ্যাঁ, পাবেন, সবাই পাবেন। ডক্টর আজিজ, এটা আপনারা খেয়াল রাখবেন। তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম, উই হেট ওয়ান অ্যানাদার বাট উই হেট ইউ দ্য মোস্ট। হিন্দু মুসলিম একে অপরকে ঘৃণা করতে পারে, কিন্তু সবচেয়ে বেশি তারা ঘৃণা করে হচ্ছে ব্রিটিশদেরকে। এটা ব্রিটিশ বিরোধী হলেও ব্রিটিশ পিপলরাও এটা কিন্তু পছন্দ করেছে। তো ডক্টর আজিজ ইয়াং মুসলিম ইন্ডিয়ান ডক্টর, হ্যাঁ, এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের অ্যাডেলা কুইস্টেড, রনি হ্যাসলপ, এই বিষয়গুলো কিন্তু আসে। ঠিক আছে, আরো অনেক উপন্যাস রয়েছে উনার, সেগুলো নিয়ে তো আমরা আসলে কথা বলবো না। ফায়ার অ্যাঞ্জেলস, ফেয়ার টু টেড, এখানে অনেকগুলো বিষয় আছে। আপনারা যে কাজটুকু করবেন, যে ডক্টর আজিজ চরিত্রটা অ্যাডেলা কুইস্টেড, এগুলো একটু মনে রাখবেন। ইয়েস, মিসেস মুর ওয়াজ দ্য গুড উইমেন, সেই বলছিল যে ডক্টর আজিজ এরকম করতে পারে না। পরবর্তীতে অ্যাডেলা কনভিন্সড হলো এবং সে স্বীকার করলো যে ওইখানে কিছুই হয়নি, এটা একটা হ্যালুসিনেশন ছিল, এবং ব্রিটিশরা কেসে হেরে গেল। এবং হেরে যাওয়ার পরে এই অ্যাডেলাকে কিন্তু তারা এক ঘরে করে দিল, বের করে দিল তারা। তো ব্রিটিশরা সবচেয়ে বেশি যে জিনিসটা অপছন্দ করে, পরাজয়, তারা পরাজয় মেনে নিতে পারে না। সিএম ফ্রস্টারের আরো অনেক উপন্যাস আছে, হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু টেড। দ্য টাইটেল কামস ফ্রম আ লাইন ইন আলেকজান্ডার পোপস অ্যান essay on criticism for fools rush in where angels fear to tread। এই জায়গা থেকে টাইটেলটা তিনি লিখেছেন, where angels fear to tread, fools rush in where angels fear to tread থেকে নিয়েছে। তারপরে যেটা পড়বেন, ইএম ফ্রস্টার, যে সাহিত্যকর্মটা রয়েছে ইএম ফস্টারের, সেটা হচ্ছে আ প্যাসেজ টু ইন্ডিয়া। আ প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখেছেন? ইএম ফস্টার লিখেছেন। ফস্টার, ইএম ফস্টার লিখেন। হোয়াট ইজ দ্য আনফিনিশড নোবেল বাই দ্য ইএম ফস্টার, সেগুলো পড়তে হয় না। আর্কটিক সামার, এত কঠিন প্রশ্ন আপনারা পড়তে পারবেন না। সো যেটা বলছিলাম, নামাজের বিরতি দিব, অনেকে অনেক দূর থেকে জয়েন করে, ওনাদের এখানে হয়তো এখন নামাজ আজান দিবে, এই জন্য আমরা একটু কথা বলেছি। তো আমরা হেনরি কিপসন নিয়ে কথা বললাম, ডিএস লরেন্স নিয়ে কথা বললাম, এডওয়ার্ড মর্গান ফস্টার নিয়ে কথা বললাম। অনেক লেখক আছে, আসলে এত লেখক নিয়ে তো কথা বলা যাবে না। যতটুকু সম্ভব হয় 7টা 15তে স্মরণ করে দিবেন, লিটারি টার্মস পড়ানোর চেষ্টা করব, আর আপনারাও নিজেদের মতো করে পড়বেন। ঠিক আছে, নামাজের বিরতি দিচ্ছি, নামাজের পরে এসে বাকিটা আমরা শুরু করব। তাহলে আপনারা
আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনারা? হুম, নামাজ পড়ে আসছেন? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমরা জর্জ অরওয়েল নিয়ে কথা বলবো। জর্জ অরওয়েল নিয়ে কথা বলবো এখন। তো যদি একটু খেয়াল করেন জর্জ অরওয়েলের বিষয়টা। একজন উপন্যাসিক ছিলেন, ব্রিটিশ ভারতের একজন পুলিশ অফিসারও ছিলেন। তিনি আহ বার্মার মতিহারিতে জন্মগ্রহণ করেছেন। যেহেতু ফ্যামিলির কারণে হোক আর যেই কারণে হোক এই সাবকন্টিনেন্টে ছিলেন, তিনি কিন্তু আহ এই বিষয়টা বুঝতে পারছেন ভালো। ব্রিটিশ ইন্ডিয়া এবং হিন্দু মুসলিমের যে কনফ্লিক্টটা কেন শাসন করেছে, কিছু অযৌক্তিক যুক্তি তারা দেখিয়েছে। কিন্তু হ্যাঁ, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। লেকচার 6 না, লেকচার 6-এ পড়িয়েছিলাম আইরিশ রাইটার, আর 7-এ ব্রিটিশ রাইটার পড়াবো, তারপরে আমেরিকান দুই একজন রাইটার পড়িয়ে লিটারি টার্মসে যাব। আপনি যদি 6 করে থাকেন দেখবেন এই লেখকগুলো 6-এ পড়াইনি, ঠিক আছে? আর কোর্স প্ল্যানটা আমাদের মতো করে আমরা করেছি। আমেরিকান রাইটার গুলোকে আমি দিয়েছিলাম 7-এ। তো পড়ানোর সময় যতটুকু পড়াইতে পারি তারপর থেকে পড়াচ্ছি, ঠিক আছে? এনিম্যাল ফার্ম তার বিখ্যাত সাহিত্যকর্মের নাম হচ্ছে এনিম্যাল ফার্ম। আরেকটা আরেকটা এসে লিখেছেন তিনি, এটা নাম হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট। মনে রাখবেন কিভাবে? জর্জ অরওয়েল যেগুলো আছে, জর্জ অরওয়েল, অরওয়েল মানেটা হচ্ছে আপনার একটা নদীর নাম থেকে নেওয়া হয়েছে এটা। এই যেহেতু জর্জ থেকে জিওগ্রাফি মনে করেন, তাহলে এনিম্যালের কথাটা আসবে, শুটিং অ্যান এলিমেন্ট এবং এনিম্যাল ফার্ম আসবে। এই এনিম্যাল ফার্মটা রাশিয়ান রেভুলেশন ইজ স্যাটারাইজড ইন এনিম্যাল ফার্ম। রাশিয়ার যে রেভুলেশনটা আছে এটা স্যাটায়ার করা হয়েছে কোথায়? এনিম্যাল ফার্মে। এটা পলিটিক্যাল স্যাটায়ার বলতে পারেন। তো এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসবে। আর ওনার ব্যক্তিগত যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, অ্যালিগোরিক্যাল একটা নোভেল। আর একটা গুরুত্বপূর্ণ আছে 1984 উপন্যাসের নাম, প্রকাশিত হয়েছে 1949-এ। এটার একটা ডায়লগ হচ্ছে, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, বড় ভাই তোমাকে দেখছে। আমরা যে আজকে কাজ করছি সব রেকর্ডেড হচ্ছে, সরকার জানতে পারছে, এই সিস্টেমটার নামই হচ্ছে 1984, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, রুমের মধ্যে কি বললেন, মোবাইলে কি বললেন, অন্য একজন গ্যাচাং করে আপনার এটা ভাইরাল করে দিল। কত উল্টাপাল্টা কথাই তো আপনারা বলতে থাকেন। কিভাবে মনে রাখবেন এই এনিম্যাল ফার্মের এই বিষয়টা? জর্জ থেকে জিওগ্রাফি মনে রাখা যায়। তারপর জিওগ্রাফি চ্যানেলে এনিম্যাল ও এলিফ্যান্ট নিয়ে আলোচনা করা হয়, তা আপনার মতো করে আপনি মনে রাখবেন। আমি কথা বলবো এখন শুটিং অ্যান্ড এলিফ্যান্ট নিয়ে। আর এনিম্যাল ফার্মের কাহিনী জানেন যারা, রুশ বিপ্লব জানেন না, রুশ বিপ্লব নিয়ে আপনারা পড়াশোনা করবেন আর কি। রুশ বিপ্লবের ঘটনাগুলো পড়বেন, বই পাওয়া যায়, সেগুলো পড়বেন। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট হচ্ছে এন্টি ইম্পিরিয়ালিস্টিক অ্যাটিটিউড। শুটিং অ্যান্ড এলিফ্যান্টে এন্টি ইম্পিরিয়ালিস্টিক একটা অ্যাটিটিউড আপনি দেখতে পাবেন, অর্থাৎ ব্রিটিশ শাসনটা পছন্দনীয় নয়। দ্য রাইটার সার্ভ অ্যাজ আ পুলিশ অফিসার ইন লোয়ার বার্মা। বার্মাতে তিনি পুলিশ অফিসার হিসাবে সার্ভ করছেন। তো বার্মাতে যে পুলিশ অফিসার হিসাবে সার্ভ করছেন, একদিন একটা ঘটনা ঘটে গেল। একটা হাতি যখন প্রজননের সময় হয় তার মাথাটা নষ্ট হয়ে যায়। সে লোকালয়ে এসে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করছে এবং কাদার মধ্যে আটকে গেল। তো প্রত্যেকটা মানুষ নাইফ, বাকেট এগুলো নিয়ে আসলো, ছুরি বালতি নিয়ে আসলো হাতির মাংসটা দেওয়ার জন্য। পুলিশ অফিসার হাতে বন্দুক নিয়ে আসলো হাতিটাকে শুট করার জন্য। তিনি এসে দেখলো হাতিটা এই মুহূর্তে মাইল্ড, ভদ্র এবং খুবই শান্তশিষ্ট, এরকম অবস্থাটা তিনি দেখতে পেলেন। তখন তিনি চাচ্ছেন না হাতিটাকে শুট করবে, হত্যা করবে, কিন্তু মানুষগুলো এমন ভাবে চলে আসছে যে হাতিটাকে হত্যা করাই হবে এবং এটার মাংস হাড় তারা নিয়ে যাবে।
The writer had no intention to kill the domestic elephant. He was compelled to kill it to save his face. সম্মান মান সম্মান রক্ষার জন্য হত্যা করেছে। একটু খেয়াল করেন, মান সম্মানটা রক্ষা করার জন্য আপনার কি করেছে, হত্যা করেছে। মানেটা কি? মানেটা হচ্ছে আপনার হোয়াইট পিপলরা কখনো ছোট হতে পারে না। সে যদি হত্যা না করে তাকে বলবে যে কাপুরুষ, তুমি এটা সেটা, তুমি হত্যা করতে পারো না। তার সম্মানটা রক্ষা করার জন্য সে কি করেছে, এটাকে হত্যা করেছে। দ্য রাইটার হ্যাড নো ইন্টেনশন টু কিল দ্য ডোমেস্টিক এলিফ্যান্ট, হি ওয়াজ কম্পেলড টু কিল ইট টু সেভ হিজ ফেস। আমাদেরকে যে ব্রিটিশরা এতদিন শাসন করেছে তার অন্যতম মূল একটা কারণ আছে। মূল কারণটা কি বলি? মূল কারণটা হচ্ছে তারা মনে করেছে আমরা এতটা সভ্য না, আমরা এতটা ভদ্র না, হ্যাঁ, আমরা এতটা ভালো না। তারা মনে করেছে এটা, যে এই মানুষগুলোকে সভ্য করার জন্য, শিক্ষিত করার জন্য শাসন করা দরকার, আর শাসন করার সুযোগ পেলেই কিন্তু শোষণটা করে দেয়। ইম্পেরিয়ালিস্টিক রুল ওয়াজ অ্যান ইভল, এটা ছিল একটা অপরাধ বা পাপ। তো কিছু প্রশ্ন পড়তে হবে। 1984 এটা কে লিখেছেন? আনসার করেন। 1, যে কোনো সময় আসবে, ছোট করে আপনারা আপনাদের ঘটনাগুলো পড়বেন। জর্জ অরওয়েল লিখেছেন। অরওয়েল লিভ ডিউরিং দ্য রেইন, এটা মডার্ন এজের কথা জানেন। জর্জ অরওয়েলস রিয়েল নেম এরিক আর্থার ব্লেয়ার, এটা লিখেন, এরিক আর্থার ব্লেয়ার এই নামটা লিখেন। Where was George Orwell born? Motihari. George was the name of patron saint of England. What was Orwell? Which name of George Orwell deals with the revolution of beasts of England and Ireland? Animal form. Which revolution is satirized in animal form? Okay. আর টি.এস. এলিয়ট নিয়ে কখন যে কথা বলবো, আমি চলে যাই হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, আমেরিকান রাইটারদের নিয়ে একটু কথা বলি। আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে একজন আমেরিকান রাইটার। 1954 তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তার প্রথম উপন্যাস হচ্ছে দ্য সান অলসো রাইজেস, বিখ্যাত উপন্যাস হচ্ছে আ ফেয়ারওয়েল টু আর্মস। তিনি আর্মি পার্সন ছিলেন। যুদ্ধ করতে গিয়ে আহত হন। আর্নেস্ট হেমিংওয়ে সুইসাইড করেন। তিনি তার শটগান থেকে নিজেকে শুট করেন। নদীতে মাছ ধরতে পছন্দ করতেন। অনেকগুলো বিষয় রয়েছে আর্নেস্ট হেমিংওয়ে। ওকে, 1954 এ নোবেল পেয়েছেন। তার ফার্স্ট উপন্যাসটা লিখেন দ্য সান অলসো রাইজেস। ডিএস লরেন্সের ফার্স্ট উপন্যাসটাও লিখেন। আর্নেস্ট হেমিংওয়ের ফার্স্ট উপন্যাস এবং ডিএস লরেন্সের ফার্স্ট উপন্যাসটাও লিখেন।
জন মিল্টনের প্রথম প্রকাশিত কবিতাটার নামটাও লিখেন, দেখি কার মনে আছে। অন শেক্সপিয়ার, জন মিল্টনের প্রথম প্রকাশিত কবিতার নাম অন শেক্সপিয়ার। ওকে, বিখ্যাত উপন্যাস হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস। চার্লস ডিকেন্সের প্রকাশিত প্রথম সাহিত্য কর্মটা কি? চার্লস ডিকেন্স, যেহেতু প্রথমগুলো নিয়ে কথা বলছি। চার্লস ডিকেন্স, স্কেচেস বাই বস। চার্লস ডিকেন্স হচ্ছে ক্যাচেস বাই বস। একটু পড়াশোনা করবেন আর কি। The Old Man and the Sea, The Sun Also Rises, A Farewell to Arms, For Whom the Bell Tolls, The Torrents of Spring, এগুলো আছে। সো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিটা এখন লিখেন, গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, আসবে পরীক্ষায়। খুবই খুবই বিখ্যাত সাহিত্যকর্ম, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওকে, সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস। চার্লস ডিকেন্সের শ্রেষ্ঠ সাহিত্যকর্মটা কি? সাথে লিখবেন। চার্লস ডিকেন্সের পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মটা কি সেটা লিখবেন। ডেভিড কপারফিল্ডটা হচ্ছে চার্লস ডিকেন্সের নিজের কথা আর কি, দ্য বেস্ট ওয়ান, দিস ইজ দ্য বেস্ট। কিন্তু আমরা গ্রেট এক্সপেকটেশন, আমরা তো কাহিনী পছন্দ করি আসলে, গ্রেট এক্সপেকটেশনস। তাহলে যদি বলা হয় আর্নেস্ট হেমিংওয়ের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের নাম কি, আপনি বলতে হবে এইটুকু। আর্নেস্ট হেমিংওয়ের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের নাম হচ্ছে অফ ফেয়ারওয়েল টু আর্মস। ওনার কিছু ছোট গল্প আছে, ক্যাট ইন দ্য রেইন খুব ইম্পর্টেন্ট, ক্যাট ইন দ্য রেইন খুব ইম্পর্টেন্ট। মনে রাখার কৌশল আমি সাপোর্ট করি না, কাহিনীগুলো বলবো, আপনি নিজের মতো করে পড়বেন। ফেয়ারওয়েল টু আর্মে আমরা দেখবো যে লেফটেন্যান্ট ফ্রেডরিক হেনরি, আমেরিকান সেকেন্ড লেফটেন্যান্ট, প্রথম বিশ্বযুদ্ধে ইতালির সেনাবাহিনীতে কাজ করে। ক্যাথরিন বার্কলে, ব্রিটিশ নার্স, যুদ্ধে তার বাগদত্তা মারা গেলে হেনরি এর প্রেমে পড়ে। লেফটেন্যান্ট ফ্রেডরিক হেনরি, আমেরিকান সেকেন্ড লেফটেন্যান্ট, প্রথম বিশ্বযুদ্ধে ইতালির সেনাবাহিনীতে কাজ করে। ক্যাথরিন নার্স। আর্নেস্ট হেমিংওয়ের সকল নায়িকাগুলো হচ্ছে ব্রিটিশ, নায়কগুলো আমেরিকান। তার লিখেন হিরোইন হচ্ছে ব্রিটিশ কিন্তু হিরো হচ্ছে আমেরিকান। এই ধরনের সাহিত্যকর্ম আসে, আপনারা জানেন। ওয়েসেক্স একটা জায়গার নাম, হার্ডির বিখ্যাত। লন্ডন, চার্লস ডিকেন্স। তেমনি আর্নেস্ট হেমিংওয়ে, হিরোইন গুলো হচ্ছে ব্রিটিশ, নায়কগুলো হচ্ছে আমেরিকান। কেন? ব্রিটিশ নারীরা, আমেরিকান নারীরা এখনো এতটা খোলামেলা, এতটা আধুনিক হয় নাই যে একটু ডাকলে কাছে চলে এসে জড়িয়ে ধরবে, হ্যাঁ, কেক কাটার সময় একটু এগিয়ে এসে এটা সেটা করবে। এইটা আসলে আমেরিকান মেয়েরা ততটা অ্যাডভান্স ছিল না। বাট দ্য ব্রিটিশ, তারা একটু অ্যাডভান্স হয়ে গিয়েছে, এই জন্য নায়িকাগুলোকে নিয়েছে। আমাদের এই যে ফেয়ারওয়েল টু আর্মস আছে, বিদায় জানিয়েছে তিনি সন্তানকে এবং তার ওয়াইফকে।
আহত অবস্থায় হসপিটালে আসছে, মেয়েটার সাথে একটু এটা সেটা হয়, আরো একবার আসলে একটু গভীরে চলে যায়। মেয়েটারও যার সাথে বিয়ে হওয়ার কথা সেই যুদ্ধে মারা গিয়েছে। দুজনের মধ্যে এইটা সেটা সম্পর্ক থাকে, একসময় তারা অনেক কাছাকাছি চলে আসে, পাশাপাশি চলে আসে এবং গভীর থেকে গভীর অবস্থায় চলে যায়। মেয়েটি মা হতে চলেছে কিন্তু বিয়ে করেনি। পরবর্তীতে যুদ্ধক্ষেত্র থেকে তাকে পালিয়ে যেতে হয়, মেয়েটিকে নিয়ে জার্নি করে অনেক দূরে চলে যায়, কিন্তু বাচ্চা হওয়ার সময় মেয়েটিও মারা যায়, তার আগত সন্তানও মারা যায়। এখন সে বলল ফেয়ারওয়েল টু আর্মস, অস্ত্রকে বিদায়। হতে পারে এই আর্মস বলতে তার বাহুসদৃশ ভালোবাসা সন্তানকে বুঝিয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটলো, কেন হলো, এগুলো হওয়ার পিছনে কোনটা স্পেসিফিক সাহিত্যকর্মের জন্য উপন্যাস পায় না, নোবেল পায় না, কোনো স্পেসিফিক নোবেলের জন্য নোবেল পাচ্ছে না। এটা কর্মের উপর ভিত্তি করে পায়। ঠিক আছে, 1954-এ তিনি পেয়েছেন তার দৃষ্টিভঙ্গি সাহিত্যকর্মের জন্য। ছোটবেলায় যখন এই উপন্যাসটা পড়েছিলাম, এসএসসিতে বা ইন্টারে থাকতে, তখন মনে হয়েছিল খারাপ কিছু লিখলেই আসলে নোবেল দেওয়া হয়, খারাপ কিছু লিখলে নোবেল দেওয়া হয়, এই কথাটুকু বলা হয়েছিল। খারাপ লিখলে নোবেল দেওয়া হবে এটা ভাবতাম, কারণ বিয়ের আগে সে কি করেছে, আপনার একটা মেয়ের সাথে চলাফেরা করেছে, মা হতে চলেছে। আমাদের সমাজে তো এটাকে খুব ভয়ঙ্কর পাপ হিসাবে আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভয়ঙ্কর পাপ হিসাবে আমরা এটাকে নিচ্ছি। কিন্তু গভীরভাবে যদি চিন্তা করে দেখেন, আমাদের যে নায়িকা আছে, নায়িকার ভালোবাসার মানুষটি যুদ্ধে মারা গিয়েছে, নায়ক যুদ্ধ করতে এসে আহত হয়েছে, এই জন্য দুজনের দেখা হয়েছে, ভালোবাসা হয়েছে এবং মৃত্যুগুলো ঘটেছে। আজকে যদি এমন হইতো, যুদ্ধটাই না হইতো, তাহলে নায়িকার ভালোবাসার মানুষটা কি মারা যাইতো? যাইতো না। নায়ক কি নায়িকার সাথে দেখা হতো? হইতো না। তাহলে এত মৃত্যু, এত কাজ কিন্তু হতো না। এই যুদ্ধের ভয়াবহতাটা দেখিয়েছেন উপন্যাসের মাধ্যমে। কিন্তু ছোটবেলায় তো এই জ্ঞান তো আমার নাই, আমি ভাবতাম যে উল্টাপাল্টা সম্পর্ক করছে, এই উল্টাপাল্টা খারাপ কিছু লিখলে এটুকু হয়। এই ঘটনাগুলো ঘটে। তো আমরা যে জিনিসটা খেয়াল করব আর কি, সেটা হচ্ছে যে আপনার ওনার সাহিত্যকর্মের মধ্যে দ্য ফাইনেস্ট ওয়ান হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটা অনেকটা আপনি বলতে পারেন যে আমেরিকান যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা। আপনারা যদি করতে চান, আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে আরেকটু জানতে চান, তাও পারেন। তিনি কিন্তু পুলিৎজার পুরস্কার পেয়েছিল 1953-তে। 1953-তে পুলিৎজার পেয়েছিল, 1954-এ কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। পুলিৎজার পাওয়ার পরের বছরে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল, এটা একটু দেখবেন আর কি। আর ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি প্রকাশ করেছিলেন তিনি 1951-এ। পরবর্তীতে আবার এটা 1952-তেও প্রকাশিত হয়ে থাকে, মানে হয়েছিল। তো যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কেন চমৎকার একটা উপন্যাস, এটার মূল থিমটা কি? চরিত্রগুলো হচ্ছে সান্তিয়াগো, ম্যানোলিন, মার্লিন, শার্কস। চরিত্রগুলো লিখেন, সান্তিয়াগো চরিত্রটা আসতে পারে। চরিত্রগুলো লিখেন। আরেকটা জিনিস আপনারা জানতে পারেন, তিনি বিখ্যাত হয়েছেন আরেকটা বিষয়ের জন্য, এটা হচ্ছে আইসবার্গ থিওরি। হ্যাঁ,
আইসবার্গ থিওরিটাও গুরুত্বপূর্ণ। আইসবার্গ থিওরির জন্য তিনি কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও মনে রাখতে পারেন। আইসবার্গ থিওরিটা কি? হ্যাঁ, আইসবার্গ থিওরিটা কি সেটা আমরা একটা সাহিত্যকর্ম পড়াইতে গিয়ে ওনার আলোচনা করে দিব। আইসবার্গ থিওরিটা কি? সান্তিয়াগো হচ্ছে একটা ওল্ড ম্যান। 84 ডেজ সে সমুদ্রে মাছ শিকার করতে চায়, কিন্তু কোনো মাছ ধরতে সে পারে না। 84 ডেজ এই অবস্থা চলতে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটি 4 ডেজ সে নদীতে যায়, কিন্তু কোনো মাছ ধরতে পারে না। ম্যানুলিনকে তার পিতামাতা বলে, তুমি আর সান্তিয়াগোর সাথে যেতে পারবে না, যেহেতু মাছ পাওয়া যায় না। এখন সান্তিয়াগো নিজে নিজে নৌকাটাকে সাজিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। সেখানে বিশাল বড় একটা শার্ক মাছ তিনি ধরতে পারেন, এটার নাম হচ্ছে ম্যানোলিন। ম্যানোলিন ছেলেটা মার্লিন, একটা বিশাল আকৃতির মাছ ধরতে পারে। He kills the marlin and then brings it at home, but on his way home a swarm of sharks tries to eat the marlin. Catching the marlin and fighting the sharks requires Santiago to use all his physical and mental resources. By the time the skiff reaches the village, little remains of the great fish but the head and skeleton. বাড়িতে যখন নিয়ে আসে কিছুই থাকে না, শুধু হাড়টা মাছের। কিন্তু সে প্রমাণ করলো একটা জিনিস, সে এখনো শেষ হয়ে যায়নি। এই প্রমাণটা সে করলো। তার একটা মানুষ ফিরে আসা, পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসা, এইটাই হচ্ছে মূলত দ্য ওল্ড ম্যান দ্য সিয়ার মেসেজটা। এবং তার যে ম্যানুলিন আছে সে বললো যে পরবর্তীতে আমি তোমার সাথে মাছ ধরতে যাব। বললো বাবা মা যদি নিষেধ করলে করবে। সে যখন আসে, অসুস্থ অবস্থায় আসে, তার জন্য কফি নিয়ে আসে, তার পাশে বসে থাকে, কফিটা গরম করে দেয়, এরকম একটা অবস্থা চলতে থাকে। হ্যাঁ, 7:15 বাজে, বুঝতে পেরেছি, কিন্তু আমাদের লেখক তো অনেক। দ্য সান অলসো রাইজেস হচ্ছে একটা গল্প, লস্ট জেনারেশন, যে জেনারেশনের মানুষগুলো আপনার অভিভাবক থাকে না। একটা মেয়ে হচ্ছে লেডি ব্র্যাট, সে এতই চমৎকার রমণী, কিছুক্ষণ পর পর এক একটা ছেলের প্রেমে পড়ে। আর একটা ছেলে জ্যাক হচ্ছে কিছুটা ইম্পর্টেন্ট, সে অনেক পছন্দ করে এই ব্র্যাটকে, কিন্তু ব্র্যাট তো আসলে তার সাথে সংসারটা করতে পারবে না। লাস্ট সিনে এসে তাকে জড়িয়ে ধরে, তো ছেলেটা তো অনেক খুশি হয়, যদি তুমি থেকে যাইতো, কিন্তু থাকবে না। তো এইভাবে যুদ্ধের পরবর্তী সময়ের ভয়াবহতাটা তিনি দেখিয়েছেন দ্য সান অলসো রাইজেস। ক্যাট ইন দ্য রেইন নিয়ে যদি একটা কথা বলি, দৃষ্টিভঙ্গি, মানুষগুলো সমান নয়, আচরণ সমান নয়, জ্ঞান বুদ্ধিও কিন্তু সমান নয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন এইখানে বৃষ্টিতে একটা বেড়াল ভিজতেছে, এক একজনে এক এক ভাবে দেখবে এটা। ধরে নিন আপনার কাছে মনে হতে পারে বিষয়টা রোমান্টিক, বিড়ালের চোখগুলো এত সুন্দর, আপনার তাকাইতে ইচ্ছে করে। মানুষের চোখ থেকে তো অনেক সুন্দর মনে হবে আপনার কাছে, আপনার ভালো লাগবে। অনেকে পশুপ্রেমিক হলে, আরে বিড়ালটা ভিজে যাচ্ছে, সে দৌড়িয়ে নিয়ে আসবে। আবার অনেকে ভাববে আমিও বিড়ালটার সাথে একটু বৃষ্টিতে ভিজি, আর অনেকে কি করবে, বিড়ালটাকে ঢিল ছড়বে, তারাই দিবে। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা হচ্ছে মূল কথা। ক্যাট ইন দ্য রেইনে এক নবদম্পতি, তারা বেড়াইতে গিয়েছে হোটেলের মধ্যে, স্বামী কি করে বই পড়ে, আর ওয়াইফ সাজুগুজু করে। ওয়াইফ পাবে, স্বামী একটু প্রশংসা করবে, কাছে আসবে, একটু ধরবে, এটা সেটা, কিন্তু উদাসীন স্বামী, তো এর কোনো প্রশংসা করে না। বিড়ালটার জন্য মেয়ের মায়াটা হয়। হোটেলের ম্যানেজার বিড়ালটা খুঁজে তাকে দিয়ে দেওয়ার জন্য, তো স্বামীর কোনো কি থাকে না, খবর থাকে না।
এই যে দৃষ্টিভঙ্গিটা, একই জিনিস এক একজন এক এক ভাবে দেখছেন, and this is the really important fact, এবং যার জন্য সমস্যাগুলো হয়। আমরা হাজবেন্ড ওয়াইফকে বলি তুমি আমাকে বোঝো না, ওয়াইফ হাজবেন্ডকে বলি তুমি আমাকে বোঝো না। বিয়ের আগে তো তুমি কত বুঝতা, যেটা বলতাম সেটা শুনতো। এখন বিয়ের আগে তো আপনাকে একটু কাছে পাওয়ার জন্য, একটু টোকা দেওয়ার জন্য এটা করতো, এখন তো প্রতিদিনে কাছে পায়, এখন তো তার আর এত সমস্যা হয় না। ক্যাটিং দ্য রেইন দ্বারা আমাদের সাইকোলজি বুঝিয়েছে। অনেক মেয়ে আছে, সে বিনা কারণেও কি করে ছেলেটা থেকে দূরে চলে যাবে। অনেক ছেলেও এই কারণে। কেন? এখন আর আগের মতো তার একই জিনিসটাকে এককভাবে দেখতে পারে না, দুটা দুই রকম ভাবে দেখতে পায়। এই হচ্ছে বিষয়টা। আসলে মূল পার্থক্যটা কি? বিয়ের আগে যদি ডেটিং এর সময় মেয়েটা বলতো যে না আমি এরকম অন্ধকার জায়গায় যাবো না, ওই রেস্টুরেন্টে যাবো না, বড় রেস্টুরেন্টে যাবো, ছেলে তো বলছে ঠিক আছে ঠিক আছে ওইটাই হবে, টাকা লাগো, ছেলের 12টা বাজক তাও যাবে। কিন্তু বিয়ের পরে তো আর এটা করে না। এখন মনে হয় উমা সে তো আগে আমার কথা শুনতো, এখন তো শুনে না, এখন তো সে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়তো থাকতে পারে। তো ক্যাটিং দ্য রেইন একটা ব্যাপার। তো অনেক সাহিত্যকর্ম সল ভ্যালুও পড়বেন আপনারা, সিজ দ্যাট এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্থার মিলারের একটা সাহিত্যকর্ম নিয়ে একটু পড়াই আপনাদেরকে। আর্থার মিলার, কিলার মিলার। আর্থার মিলারের গুরুত্বপূর্ণ একটা সাহিত্যকর্মের নাম হচ্ছে, তিনিও পুলিৎজার পুরস্কার পেয়েছেন, ডেথ অফ এ সেলসম্যান। আমেরিকান ড্রিমস এর মতো অনেকটা, সফলতাটা যে কোনো মূল্যে আমেরিকান বাসীটা চায়। তাহলে ডেথ অফ আ সেলসম্যান, যে কোনো মূল্যে সফলতাটা আমার দরকার, এটাকে মিন করা হয়েছে। তিনি ভাবে যে তার এত পরিচয়, তার সন্তানের একটা ভালো জব হয়তো হয়ে যাবে, কিন্তু হয় না, কোনো অবস্থাতে হয় না। সেভাবে তার হইতে হবে, তাও হয় না। শেষ পর্যন্ত তিনি মারা যায় যেন তার ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে সন্তানগুলো ভালো চলতে পারে। এটাই হচ্ছে ডেথ অফ আ সেলসম্যানের মূল কথা। আমেরিকান সাকসেস যে কোনো মূল্যে চাই। তো ও হেনরি থেকে শুরু করে আসলে অনেক রাইটার, কতগুলো পড়াবো আমি জানি না। আমি কিছুক্ষণ লিটারি টার্মস নিয়ে কথা বলি। আপনারা জানেন রবার্ট ফ্রস্টের একটা লাইন তো আসবেই পরীক্ষায়। রবার্ট ফ্রস্ট আমেরিকার জাতীয় কবির মর্যাদা পেয়েছেন। অনেকে তার প্রশংসা করেছেন, পুলিৎজার পুরস্কার পেয়েছেন 4বার। তার বিখ্যাত কবিতার মধ্যে একটা আউট একটা বিখ্যাত কবিতা, দ্য রোড নট টেকেন, অনেকে পছন্দ করে। আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই এন্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। যে পথে মানুষ ভ্রমণ করে না, আমি সেই পথটাই বেছে নিয়েছি, আমি সেই পথে গিয়েছি। অনেক বিখ্যাত লেখকদের, অনেক বিখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে এটা, দ্য রোড নট টেকেন, আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই। আর ওনার যে গুরুত্বপূর্ণ কবিতা স্টপিং বাই ওটস অন আ স্নো ইভিনিং, এটা তো আসবেই। But I have promised to keep and miles to go before I sleep. The oats are dark, lovely and deep. The oats are dark, lovely and deep. But I have promised to keep and miles to go before I sleep. And miles to go before I sleep. এত সুন্দর চমৎকার হলেও লাভ নেই, আমাকে অনেক দূর যেতে হবে, আমার অনেক কাজ আছে। যাদের সম্ভব আপনারা দ্য রোড নট টেকেন পড়িয়েন, আমিও প্রায় সময় পড়ার চেষ্টা করি। এটাও পড়ি, স্টপিং বাই ওটস অন স্নো ইভিনিং পড়ি, এগুলো আপনাদেরকে পড়তে হবে। কয়েকজনকে আমেরিকার জাতীয় কবি বলা হয়, তার মধ্যে ওয়াল্ট হুইটম্যান হচ্ছে দ্য বেস্ট ওয়ান। হ্যাঁ, ওয়াল্ট হুইটম্যান মনে করছে তিনি হচ্ছে পয়েট অফ ডেমোক্রেসি বলা হয়। লিভস অফ গ্রাস, এটা খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। সো এত বেশি সাহিত্যকর্ম আসলে আমরা যে কটা ক্লাস নিয়ে থাকি, 7টা ক্লাস ইনাফ, কিন্তু 7টা ক্লাসের বেশি পড়লে তো হবে না। যেমন হারম্যান মেলভিলের মোবি ডিক যে কোনো সময় আসবে, হারম্যান মেলভিলের মোবি ডিক আসবে মানে আসবে। তার একটা চরিত্র আছে স্মাইল, মাই নেম ইজ স্মাইল, খুবই গুরুত্বপূর্ণ। এই মোবি ডিকটা মূলত হচ্ছে নোবেল অ্যাবাউট আ ওয়েল। এই মোবি ডিক হচ্ছে আর নোবেল অ্যাবাউট আ ওয়েল, হোয়াইট ওয়েল, সাদা রঙের একটা আপনার তিমির ঘটনাটা হচ্ছে এইটা। আপনারা জানেন তেলের জন্য তিমি মাছ শিকার করা হয়, এবং একটা তিমি মাছ কি করেছে, আহত করে দিয়েছে আমাদের একজনকে। এই তিমিটাকে হত্যা করার জন্য তারা ঘুরঘুর করছে। এটা হচ্ছে এই মুভি আছে, একটা অ্যাডভেঞ্চার কাহিনী। এবং মাই নেম ইজ ইসমাইল পরীক্ষায় কখন আসবে আমি জানি না। সো যে কথাটা আমি বললাম আসলে সাহিত্য কর্মগুলো আপনাদেরকে তো বুঝতে হবে। সাহিত্য কর্মগুলো আহ আপনারা যদি না পড়েন, না বুঝেন, তাহলে হবে না। আমি আপনাদেরকে কিছু লিটারি টার্মস নিয়ে কথা বলি।
লিটারি টার্মস নিয়ে কথা বলি। আপনাদের মতো করে আপনারা পড়বেন আর কি, অনেক কথা আছে। প্রি রাফাইলিয়েট নিয়ে কথা বলেছিলাম কিনা জানি না, ঠিক আছে। প্রি রাফাইলিয়েটের যে ব্যাপারটা আছে, প্রি রাফাইলিয়েটের এই জিনিসগুলো কিন্তু পড়তে হয়। সেটা বলেছিলাম কিনা জানি না। ক্লাস করতে থাকেন, যতটুকু সম্ভব অতিরিক্ত রাইটার আগে পরে আমরা পড়াবো আর কি। ওকে, সো এখন লিটারি টার্মস নিয়ে কথা বলবো। লিটারি টার্মস যতটুকু পারে আলোচনা করে দিব, আপনারা নিজেদের মতো করে শিটটা থেকে দেখে দেখে পড়বেন। লিটারি টার্মস 2, 3, 4 অনেক শিট। একটা ওপেন করি, কোনটা জানি না আসছে, যেটাই আসে আসুক। একটু বেসিক বিষয়গুলো আলোচনা করে দিই। সাহিত্য বুঝতে হেল্প করবে লিটারি টার্মস গুলো আপনাদেরকে। হ্যাঁ, যারা একটু কম বুঝেন, যে শিট দিব এখান থেকে আপনারা পড়বেন। ওকে, লিটারি টার্মস, এই টার্মগুলো পড়তে হয় আপনাদের। সিমিলি, মেটাফোর, এলিটারেশন, ক্লাইম্যাক্স, হাইপারবোল, পার্সোনিফিকেশন, iambic pentameter, soliloquy, blank verse, euphemism, satire, irony, poet laureate, elegy, sonnet, protagonist, epic hymn, এগুলো আপনারা পড়বেন। প্রথমে কথা বলছি এলিটারেশন কি, যেটা যেটা কথা বলি আপনারা চ্যাট বক্সে লিখেন এলিটারেশন। Alliteration means the repetition of beginning consonant sound is called alliteration. একটি সেন্টেন্সের শুরুতে একাধিক কনসোনেন্ট সাউন্ডের রিপিট হলে এটার নাম হচ্ছে alliteration. The repetition of beginning consonant sound is called alliteration. Birds of the same feather flock together, bata beta bata makes a beta bata. তো দেখেন লাল করা আছে, একটি সেন্টেন্সের একাধিক ওয়ার্ডের শুরুতে যদি সেম সাউন্ডটা রিপিট হয় তার নাম হচ্ছে আমাদের alliteration. ওকে, alliteration. She sells seashells on the seashore. The shells that she sells are seashells, I am sure. তাহলে she sells seashells on the seashore. The shells that she sells are seashells, I am sure. এটুকু একটু খেয়াল রাখবেন। এই যে she asses shells, শ দুটাতে শ সাউন্ড, একটি সেন্টেন্সের একাধিক ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট সাউন্ডের রিপিট হলে তার নাম alliteration. চম্পাই চুইঙ্গা চুইঙ্গাম অফ চেরি বাই সিটিং অন আ চার্মিং চেয়ার, এটা মুখস্থ করেন। চম্পাই চুইঙ্গা চুইঙ্গাম অফ চেরি বাই সিটিং অন আ চার্মিং চেয়ার, এটাও এলিটারেশনের এক্সাম্পল। অর্থাৎ একটি সেন্টেন্সের একাধিক ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ডের রিপিট হয় তাকে এলিটারেশন বলে।
মুখস্থ হয়েছে? যাদের মুখস্থ হয়েছে টার্ম লিখেন। এখন কথা বলছি ক্লাইম্যাক্স নিয়ে। সর্বোচ্চ পয়েন্ট বা ঘটনাটাকে ক্লাইম্যাক্স বলা হয়। ক্লাইম্যাক্স হ্যাপেন্স এট দ্য হাইট অফ আ প্লট। যে কোনো ঘটনার চূড়ান্ত পর্যায়টাকে আমরা ক্লাইম্যাক্স বলি। বাংলা মুভিতে ক্লাইম্যাক্স হচ্ছে নায়িকাকে যখন ভিলেন ধরে নিয়ে যায়, তখন নায়িকা ভিলেনের সাথে বলে, ছেড়ে দে শয়তান, দেহ পাবি তো মন পাবি না। ভিলেন বলে, আমার তো মনের দরকার নেই। তখন নায়ক আসে, এসে তার নায়িকাকে রক্ষা করে বাঁচায়। আবার অনেক সময় এসে বলে, মা বলে, কেন তোমাকে আমি বড় করেছি, এত কিছু শিখিয়েছি, জানো তোমাকে তোমার বাবা হত্যার প্রতিশোধ নিতে হবে। ক্লাইম্যাক্স, সেখান থেকে বোঝা যায় আসলে সূত্রপাতটা কোথায় যায়, কোন দিকে যায়। সর্বোচ্চ পয়েন্ট, ফলিং অ্যাকশন, নাটকটা যেখানে শেষের দিকে যায়, এটাকে আমরা ক্লাইম্যাক্স বলে থাকি। সেন্টেন্স ক্লাইম্যাক্স হতে পারে ভেনি ভিডি বিসি, আসলাম, দেখলাম, জয় করলাম। এখানে কোনটা গুরুত্বপূর্ণ? আই কনকোয়ার্ড, আই কেম, আই সো, আই কনকোয়ার্ড, আসলাম, দেখলাম, জয় করলাম, লাস্টটা গুরুত্বপূর্ণ। She smiles, she laughs, and she roars. The climax is at the end of the sentence. সে হাসলো, সে শব্দ করে হাসলো, সে গর্জন করে উঠলো। তাহলে রাষ্ট্রটাই হচ্ছে আপনার কি সেন্টেন্স ক্লাইম্যাক্স। দ্য ডেথস অফ রোমিও, রোমিও এন্ড জুলিয়েটে যখন রোমিও মারা যায়, তখন কিন্তু তাকে দেখে জুলিয়েটও মারা যায়। রোমিও না মরলে কিন্তু জুলিয়েট একটু পরে কবর থেকে উঠে দেখতো যে জুলিয়েট জীবিত আছে। জুলিয়েট কবর থেকে দেখতো যে রোমিও জীবিত, একটা হ্যাপি এন্ডিং হতো। তো ডেথস অফ রোমিওটা এটাই হচ্ছে আপনার কি ক্লাইম্যাক্স, যেখান থেকে ঘটনাটা টার্ন নেয়, এটাকে আপনার ক্লাইম্যাক্স বলা হয়ে থাকে। আসসালামু আলাইকুম। The climax of a plot is what happens at the height of a sentence. এটাকে বলা হয় আমাদের ক্লাইম্যাক্স বলা হয়। পার্সনিফিকেশন, প্রাণহীনকে যদি আপনি প্রাণ দেন, কোন ব্যক্তিকে যদি আপনি বস্তুকে যদি ব্যক্তিরূপে কল্পনা করেন, এটাকে পার্সনিফিকেশন বলা হয়। The technique of treating non-living things as humans is called personification. নির্জীব বস্তুকে মানুষ হিসাবে বিবেচনা করার কৌশলকে ব্যক্তিরূপে প্রকাশ বলে। পার্সনিফিকেশনকে প্রাণহীনকে প্রাণ দিয়ে চিন্তা করা। যেমন আমি বললাম, মিস্টার নিউমোনিয়া ওয়াজ নট আ পোলাইট ওল্ড জেন্টলম্যান। নিউমোনিয়াকে আপনি মিস্টার বললেন, বললেন যে ভালোবাসা আপনার দরজায় আঘাত করছে। এনিমেল না, প্রাণহীন যেটা আর কি, নট জাস্ট লাইক এনিমেল। অ্যানিমেলদের মানুষ হিসেবে কল্পনা করলে সেটা মেটাফোরও হতে পারে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে আর কি। যেমন আপনি কি কুকুরকে কিভাবে মানুষ হিসেবে কল্পনা করবেন, একটু এক্সাম্পল দেন ক্লিন আপ। কুকুর আপনার দিকে তাকাই আছে, কুকুর তো তাকাইতে পারে। কুকুর নাচতেছে, কুকুর তো নাচতে পারে, তাই না? প্রাণীদের তো কোয়ালিটি থাকে।
ডেথ লেস হিজ আইসি হ্যান্ড অন কিংস, তাহলে মৃত্যু তার পরশটা রাজার উপর বুলিয়ে দিল। তাহলে এই যে দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট, এই যে বিষয়গুলো আছে এগুলো পার্সনিফিকেশন হতে পারে। তাহলে পার্সনিফিকেশন মানে পার্সন থেকে ব্যক্তি রূপে চিন্তা করা। মৃত্যু আমাকে ডাকছে, তো মৃত্যুর তো ডাকার কোনো কণ্ঠস্বর নেই, ডাকছে বললাম, সেটা পার্সনিফিকেশন হতে পারে। হ্যাঁ, অ্যানিমেলরা তো কথা বলতে পারে, এটা তো রূপক এলিগরি। অ্যানিমেলরা কথা বলবে না, ওদের ভাষা আছে না, প্রাণীদের তো ভাষা আছে। হাইপারবোল মানে ওভার স্টেটমেন্ট, একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, এক্সাজারেশন, যেটাকে আমরা ডাহা মিথ্যা কথা বলি। যেমন তোমার জন্য জীবন দিয়ে দিব, আপনি কি বলেন জীবন দেওয়ার দরকার নেই, একটা আইফোন কিনে দাও। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিব, আর তুমি তো সাঁতারে কাটতে পারো না। একটু বাড়িয়ে বাড়িয়ে বলা। তুমি তুমি অনেক সুন্দর তাই চেয়ে থাকি, তো আমার চেয়ে সুন্দর আরেকজন বেশি থাকলে তো তাকেও তুমি চেয়ে থাকবা। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে হাইপারবোল, একটু অতিরঞ্জিত করা, বাড়িয়ে বলা, এক্সাজারেশন। তাহলে এইটুকু লিখেন, হাইপারবোল মানে হচ্ছে এক্সাজারেশন। তোমার জন্য এনে দিব 101টা নীল পদ্ম, কোথায় পাওয়া যায় বলিয়ে না, আমিও আনবো তাহলে। 10,000 soy at a glance, এক নজরে 10,000 ফুল দেখলাম। এক নজরে তো 10,000 ফুল দেখছো, তুমি কি কাউন্ট করছিলা? অনেক এক্সাম্পল আছে। একজন কবি বলতেছে, I will love you dear, I will love you till China and Africa meet and the river jumps over the mountain and the salmon sing in the street. I will love you till the ocean is folded and hung up to dry and the 7 stars go squawking like cheese about the sky. মানে ভালোবাসবে, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে পর্যন্ত ভালোবাসবে, তো ধ্বংস হওয়ার পরে আর ভালোবাসবে না। তাহলে এভাবে একটু বাড়িয়ে বাড়িয়ে বলাকে একটু হাইপারবোল বলা হয়। তা আমরা যে জিনিসগুলো দেখছি হাইপারবোলের আরো এক্সাম্পল হতে পারে। I loved Ophelia 40,000 brothers could not with all their quantity of love make up my sum. আমি অফিলিয়াকে ভালোবাসি, এত ভালোবাসি, 40,000 ভাইয়ের ভালোবাসা একসাথে করলে আমার ভালোবাসার সম্ভব হবে না। আরে তুমি যে 40,000 ভাইয়ের ভালোবাসা যে একসাথে করবে, তার মায়ের কথা চিন্তা করছো, সে 40,000 কিভাবে নিয়ে আসবে পৃথিবীতে। এই যে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, এটাই হচ্ছে কি হাইপারবোল। লিমিরিক হচ্ছে 4-5 লাইনের যে ছোট মজার কবিতা থাকে, এটাকে লিমিরিক বলা হয়। আর ফানি পোয়েমস অফ 5 লাইনস কল্ড লিমিরিক। যেমন আপনাদেরকে লিমিরিক বলা যায়, আপনাদের এক স্যারের শালিকার নাম হচ্ছে রাসনা, রাসনাকে তিনি কবিতা লিখেছেন। রাসনা ও রাসনা, আমাকে ছেড়ে কোথাও যাস না, আমার পাশে এসে বস না, আমার হাতটা ধরস না, এটা এটা করস না, ও রাসনা ও আমার প্রাণের রাসনা। এই যে 4-5 লাইনের কবিতা হলে এগুলোকে বলা হবে লিমিরিক বলা হবে, মজাদার ছোট কবিতা যেগুলো থাকে। It's a humorous verse of 3 long and 2 short lines rhyming A A B B A. The third and fourth lines are usually shorter than the other 3. তাহলে ছোট 4-5 লাইনের কবিতাকে কি বলা হয়? লিমিরিক বলা হয়। ওকে, এখন চলে যাই আমরা লিটারি টার্মস এর আরেকটা পার্টে চলে যাই। যে কয়েকটা আলোচনা করেছি, এই কয়েকটা কি আপনারা পারবেন? অনেক আছে, পড়তে হবে, ফাইনাল সাজেশনের যখন ক্লাস নিব তখন। নিজ দায়িত্বে পড়াশোনা করতে হবে। আমি একটু আলোচনা করে দিচ্ছি, এই হচ্ছে আমার কাজ। আরো কিছুক্ষণ আলোচনা চালিয়ে যাব, আপনারা শীটপত্র পড়বেন। ওকে, আরো কিছুক্ষণ থাকে, আশা করি অসুবিধা হবে না। মহাকাব্য নিয়ে এই অংশটুকু আপনারা পড়েন। আসসালামু আলাইকুম। জি জি।
Epic means a long narrative poem that tells in grand style the story and aspirations of a national hero. মহাকাব্য মানে সাধারণ বিষয় না, দীর্ঘ বর্ণনামূলক কবিতা, অনেক কিছু নিয়ে কথা বলতে হয়, অনেক কিছু নিয়ে কথা বলতে হয় এই মহাকাব্যে। সাধারণ তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার নিয়ে লেখার কারণে এটাকে মক এপিক বলা যেতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বড় বড় এপিক গুলো কিন্তু বিশাল। যেমন বাহুবলী মুভি যারা দেখেছেন, বাহুবলী তো মুভিটার নাম, কেজিএফ, আমার কাছে মনে হয় কেজিএফ এর লাস্ট যেই অংশটা আছে এটাও এপিক একটা ডাইমেনশনাল বিশাল একটা ব্যাপার থাকে। দুই ধরনের এপিক হতে পারে, একটা মুখে মুখে প্রচলিত যেটা খাতায় লিখেছেন প্রাইমারি বা ওরাল এপিক, সেকেন্ডারি অর লিটারি এপিক এটাও হতে পারে। আলেকজান্ডার পোপ দ্য রেপ অফ দ্য লক, এডমান্ড স্পেন্সার দ্য ফেরি কুইন, হোমার হচ্ছে দ্য ইলিয়াড ওডিসি, জন মিল্টন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস টেকেন, ভার্জিলের হচ্ছে ইলিড। এই পেজ থেকে একটা প্রশ্ন আসবে, মুখস্থ হলে ডান লিখেন। প্রায় বছরই আসে, অলরেডি রেপ অফ দ্য লক এসেছে, এন্ড দেন জন মিল্টন নিয়ে প্রশ্ন এসেছে, এবার হয়তো এডমান্ড স্পেন্সার থেকে প্রশ্ন আসবে, ফেরি কুইন। সিমিলি, অ্যাজ বা লাইক দ্বারা দুটি ভিন্ন বিষয়ের মধ্যে কম্পেয়ার করলে তাকে সিমিলি বলা হয়। দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক ওর অ্যাজ ইজ নন টু বি সিমিলি। যদি দুটি ভিন্ন বিষয়ের মধ্যে আমরা অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করি তাদেরকে সিমিলি বলা হয়। দুটি ভিন্ন বিষয়ের মধ্যে অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করাকে কি বলা হয়? সিমিলি বলা হয়। যেমন he is as cunning as a fox, he কে বলা হলো ফক্স এর সাথে কম্পেয়ার, এটা শিয়ালের মতো চালাক। তাহলে দুইটা একটা ব্যক্তি একটা প্রাণী, অন্য একটা পশুর কথা বা প্রাণীর কথা বললাম, তো এটাকে কম্পেয়ার করলাম, এটা হয়ে গেল সিমিলি। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, আমি মেঘের মতো ঘুরে বেড়াচ্ছি, উড়ে বেড়াচ্ছি। দ্য কম্পারিজন অফ টু দি আনলাইক থিংস ইউজিং অ্যাজ অর লাইক ইজ নোন অ্যাজ সিমিলি। ঠিক আছে, মেয়েটি গোলাপের মতো সুন্দর, এই মতো কথাটা বা লাইক কথাটা থাকলে সিমিলি। যদি এটা না থাকে তাহলে মেটাফোর বলা হয়। কোন বাক্যে দুটি জিনিসের মধ্যে ভিন্নধর্মী জিনিসের মধ্যে কম্পেয়ার করবেন অ্যাজ বা লাইক ছাড়া, এটাকে আমরা মেটাফোর বলতে পারি। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, মাই ব্রাদার ওয়াজ আ বয়লিং ম্যাট, দ্য অ্যাসাইনমেন্ট ওয়াজ আ ব্রিজ। জীবন একটা চলমান ছায়া, আমরা এই আছি এই নাই। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, মাই ব্রাদার ওয়াজ আ বয়লিং ম্যাট, দ্য অ্যাসাইনমেন্ট ওয়াজ আ ব্রিজ। তাহলে দুটি ভিন্ন বিষয় যদি অ্যাজ বা লাইক ছাড়া আমরা কম্পেয়ার করি, এটা হচ্ছে মেটাফোর। অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করলে সেটা হচ্ছে সিমিলি। এখন আমি যদি বলি, আপনাদের প্রশ্ন যদি দেই পারবেন কিনা দেখেন, এলিটারেশন তো পড়িয়েছি আমরা। যদি এটা বলা হয় he went mad, he went mad, সে, সরি এটা তো হচ্ছে না, he is a mad dog, he is a mad dog, he is a mad dog। ছেলেটি একটা ডগের সাথে কম্পেয়ার করা হলো। ডগের সাথে কম্পেয়ার করার মানেটা হচ্ছে, আপনারা জানেন ডগ হচ্ছে বিশ্বস্ত প্রাণী, যতই তাড়িয়ে দিবেন মাথা নিচু করে আবার মালিকের কাছে চলে আসবে। এতটা বিশ্বস্ত এবং ভদ্র ছেলেরাই হতে পারে আর কি মূলত। আপনারা যদি বলেন যে কল করো না, সে আবারও কল করবে আপনাকে। আপনার জন্য সে জীবন দিতে বাধ্য, জান প্রাণ সে সবকিছু আপনাকে দিয়ে দিতে চায়। আপনারা অবশ্যই এরকম যে কল দিও না বলে মোবাইলের দিকে তাকাই থাকেন, দেখি কি টেক্সট করে, কখন কল দেয়, একটু দেরি করে দিলে আবার জিজ্ঞেস করেন এই আপনার সময় হয়েছে না, এই আপনার ভালোবাসা। হ্যাঁ,
3 ঘন্টা যাবত কল করেন না, কিন্তু আপনি যে 3 ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন, ঝাড়িটা ওর উপর দিয়ে দেন আর কি। সো এই ধরনের অনেকগুলো বিষয় আছে। তো বিশ্বস্ত ছেলেরা হতে পারে, এটা যুগে যুগে প্রমাণ দিয়েছে। আপনারা জানেন এরা ভদ্র এবং বাধ্য, স্বর্গ থেকে আসে, এদের সাদা মনে কোনো কাদা নাই, এটা আপনারা সবাই জানেন। লেকচার শিটটা দেখাই আবার আপনাদেরকে। লিটারি টার্ম দেখতে তো পাচ্ছি না লিটারি টার্মের লেকচার শিটটা, কোথায় গেল সে? এটা হচ্ছে লিটারি টার্মের শিট। সিমিলি পড়িয়েছি আপনাদের, অনেক এক্সাম্পলস আছে, পড়বেন। এলিটারেশন পড়িয়েছি, পড়বেন। অ্যাসোনেন্স, যদি কনসোনেন্ট না হয়ে ভাওয়াল সাউন্ড হয়, সেটা হচ্ছে অ্যাসোনেন্সের এক্সাম্পল। হ্যাঁ, এটাও আপনাদের হেল্প করতে পারে অ্যাসোনেন্সটা। অ্যানাপোরা হচ্ছে এটাও একটা রিপিটেশন, সম্পূর্ণ আপনার ওয়ার্ড বা ফ্রেজটা যদি রিপিট হয় এটাকে বলা হয়। ক্লাইম্যাক্সটা পড়িয়েছি, পার্সনিফিকেশন পড়িয়েছি, হাইপারবোল পড়িয়েছি, লিমিরিক পড়িয়েছি, মহাকাব্য পড়িয়েছি, ইলিজি আপনারা জানেন, কারো মৃত্যুতে যদি লেখা হয় সেটার নাম হচ্ছে ইলিজি, সেটাও পারবেন। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আসবে, সেটা আপনারা একটু পড়েন এই পেজটা। এখান থেকে একটা প্রশ্ন আসবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। দ্য কারফিউ টোজ দ্য নেল অফ পার্টিং ডে, দ্য লোয়িং হার্ট উইন্ড স্লোলি ওভার দ্য লি, দ্য প্লোম্যান হোমওয়ার্ড plods his weary way and leaves the world to darkness and to me. আসবে ইলিজিরিটি ইন কান্ট্রি চার্জিয়াটের প্রথম লাইন, দ্য কারফিউ টোজ দ্য নেল অফ পার্টিং ডে। দিন শেষের ঘন্টা বাজছে। আসলে এটা দিন শেষের ঘন্টা নয়, এটা জীবনের ঘন্টা বেজে গিয়েছে, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষায় এটা আসবেই। এখানে প্লট মানে হচ্ছে স্লো স্টেপ আর কি, এটার ব্যাখ্যাটা আছে। খেয়াস মাস হচ্ছে যে এখানে ওয়ার্ড রিপিট হওয়া না, পুরোটা উল্টে যাওয়া। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। মানে প্রথম পেজটা যদি উল্টেই আসে দ্বিতীয়টা, এটাকে খেয়াস মাস বলা হয়। ইনভার্সন ইন অর্ডার অফ ওয়ার্ডস অর ফ্রেজ when repeated, পরের বার যখন এটা আসবে তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ডার্স এগুলো পারবেন আপনারা। সনেট তো জানেন, সনেট 14 লাইনের যেটা আছে এটা সনেট, এটা এখানে এক্সাম্পল দিয়েছি। সলিলোকিটা নিয়ে কথা বলি, সলিলোকিটা বলি নেই কেন। একজন ব্যক্তি যখন স্টেজে নিজে নিজে কথা বলে তখন এটাকে সলিলোকি বলা হয়। ইংলিশ লিটারেচারে অনেক গুরুত্বপূর্ণ সলিলোকি আছে, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন।
whether it's nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune or to take arms against a sea of trouble. খুবই গুরুত্বপূর্ণ। Yet are those still but for stars and a man. সো সলিলোকি মানে একটা স্পিকার যখন নিজের সাথে নিজে কথা বলে। সাইড চাইলে আপনারা পড়বেন। মনোলগ, মনোলগ আর সলিলোকির মধ্যে পার্থক্য হচ্ছে সলিলোকিতে কেউ উপস্থিত থাকে না, কিন্তু মনোলগে কেউ না কেউ থাকে। তো এটা নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেয়, একটু পার্থক্য আছে। এটা হচ্ছে নিজের সাথে নিজে কথা বলে সলিলোকিতে, আদার ক্যারেক্টারের উপস্থিতিতে কথা বলে হচ্ছে মনোলগটা। আর অ্যাসাইড হচ্ছে যে একটা চরিত্র সম্পর্কে কমেন্ট করে অডিয়েন্সদেরকে তাকিয়ে। ড্রামাটিক মনোলগ আপনারা জানেন। অনোমেটোপিয়া হচ্ছে অনুকার অব্যয়, যেগুলো আর কি, ডিং ডিং, ডং ডং, সং সং, কন কন, এগুলো। ইউফিমিজম মানে হচ্ছে ফিগার অফ স্পিচ which stands for a pleasant way of referring to something. মনে রাখবেন। প্যারাডক্স নিয়ে একটু কথা বলি। পাশাপাশি যদি মানে একটা কথা আর কি, এটা স্ববিরোধী, কিন্তু গভীরভাবে চিন্তা করলে মনে হবে এটা সত্য কথা। এটা হচ্ছে যে আপনার প্যারাডক্স। A statement where contradictory things come together, বিপরীত ভাবাপন্ন ভাবটা যেখানে চলে আসে। সো এটা বেটার বুঝবেন যদি আপনাকে আমি পড়াই হচ্ছে অক্সিমোরান। অক্সিমোরান হচ্ছে পাশাপাশি দুইটা বিপরীত শব্দ, ইরেগুলারলি রেগুলার, পেইনফুল প্লেজার, ওপেন সিক্রেট, এগুলো হচ্ছে পাশাপাশি দুটো বিপরীত শব্দ। যেমন অরিজিনালের বিপরীত হচ্ছে কপিস। সিরিয়াসলি ফানি, ফানি হলে তো আর সিরিয়াসলি হবে না। আর এখানে হচ্ছে ফুল সেন্টেন্সটা থাকবে আপনার। হ্যাঁ, সেন্টেন্সটা কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, কাপুরুষেরা মৃত্যুর পূর্বে বারবার মরে। এটা কিভাবে স্ববিরোধী? স্ববিরোধী হলো একটা মানুষ তো অনেকবার মরতে পারে না, একবারে মরে। তো এখানে বলছে আবার বারবার মরে। সো বারবার মরে গভীরভাবে চিন্তা করলে যখনই একটা কাজে পরাজিত হন, ভয় পেয়ে যান, তখনই মনে হয় যেন একটা মৃত্যু হয়ে যায়। সো দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, এটা শেষ, শেষের আবার শুরু। এইভাবে সেন্টেন্সের মধ্যে যখন থাকে তখন সেটা হবে প্যারাডক্স। আর যদি আপনার পাশাপাশি দুইটা বিপরীত শব্দ থাকে এটাকে বলা হবে অক্সিমোরান। ঠিক আছে, এখানে পার্থক্যগুলো আছে, আপনাদের মতো করে আপনারা পড়বেন আর কি। সো যতটুকু আলোচনা করেছি আপনারা পড়তে থাকুন, দেখা যাক কি হয়। পড়তে থাকুন, একটা সময় কনসেপ্ট গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর এই মুহূর্তে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে পারি, যতটুকু পড়িয়েছি, যা পড়িয়েছি পড়ুন। যখন ক্লাস করার সুযোগ থাকে একটি দুটি আপনি ক্লাস করুন, করতে করতে একটা সময় হয়তো আপনি বুঝে যাবেন আর কি বিষয়গুলো কি। আর পড়ার তো আসলে বিকল্প নেই, বেশি পড়ার। আপনারা আজকে স্যার ফার্স্ট থেকে আবার ক্লাস শুরু। হ্যাঁ, নেক্সট ক্লাসে ফার্স্ট থেকে হবে। মাঝখানে হয়তো আমরা করব, সলভ ক্লাস কখন নিব জানি না, দেখি সময়ের ভিত্তি করে। কালকে সকালে বাড্ডায় ক্লাস নিব, বিকালে নিব বকশীবাজার। বাড্ডায় যদি থাকেন আপনারা কেউ, তাহলে আপনারা চলে আসতে পারেন বাড্ডা অফিসে যোগাযোগ করে। সকালে বাড্ডা নিব 9টা থেকে মনে হয় একটা পিরি নিব, দুপুরে একটা রিটেন নিব, বিকালে 3টা থেকে নিব হচ্ছে বকশীবাজার, 3টা থেকে পিরি নিব, বিকালে একটা রিটেন নিব। ঠিক আছে, যদি না কতটুকু কি করাতে পারি আর কি, আপনাদের মতো করে আপনারা করবেন। আর 30 রাইডারের যেগুলো দেওয়া আছে সেগুলো আপনাদের মতো করে আপনারা দেখবেন। ময়মনসিংহে এই মাসে যাওয়ার কথা ছিল 12-13 তারিখ, আমার অনেক ব্যস্ততা আছে, আমাদের কলেজ শুরু হয়ে যাচ্ছে। সো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়ানো হচ্ছে, অনেক উত্তম। আর লেখক পোস্ট মডার্ন পড়েন, যা পড়েন আপনার যতটা মন চাই ততটা পড়েন। আমরা যখন অনেক সময় পাবো তখন আপনাদেরকে আমি আরো ক্লাস প্রোভাইড করে থাকবো। বিভিন্ন সময় আমি ওরাকলের গ্রুপে গ্রামার বা এই ক্লাস সেই ক্লাস ফ্রি অফার করে থাকি, আপনারা খুঁজে খুঁজে করলে এতদিন অনেক ক্লাস হয়ে যাইত। ঠিক আছে,
ওকে, এটা অফিস জানিয়ে দিবে। কেউ আমাকে খুঁজে পেতে চাইলে এটা লিখবেন, গুগলে লিখেন, মেসেঞ্জারে লিখেন, ফেসবুকে লিখেন, নামের বানান ঠিকভাবে লিখে আমাকে পেয়ে যাবেন। আর একটু পড়াশোনা করবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।